ট্রাম বা কোটা আছে, আপনি তো এখন আর কোনো কিছুতেই বিলং করতেছেন না, তাহলে আপনার রাজনৈতিক ভবিষ্যৎটা কি? মানে আমি যদি সহজ করে ব্যাপারটা বলি যে 5 বছর পর আপনি আপনাকে কোথায় দেখতেছেন? মানে আপনি সংসদে ভালো ভালো কথা বলতেছেন, পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াচ্ছেন, আপনি নোটিশ দিচ্ছেন, কিন্তু এটা কোথায় যাচ্ছেটা কোথায়? এবং এর জন্য কিন্তু আপনাকে বড় স্যাক্রিফাইস করতে হচ্ছে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে 3 বা 4 লাখ টাকা, কারণ আমার বন্ধুরা, আমি খুব ভালো করেই জানি আপনি যেরকম পরিচিত মানে লয়ার, তার ফলে আপনার জন্য এটা আরো সহজ। তো এই স্যাক্রিফাইসটা করে আপনি আসলে কি কি করবেন আসলে আপনি, বা কি পাবেন? আমার এখন 1 নাম্বার কাজ, বিশ্বাস করেন আর কিছু না, আমার এলাকার উন্নয়ন। ওকে, আমি এই মানুষগুলোর কাছে দায়বদ্ধ, ওয়াদাবদ্ধ, ঋণী। এই ঋণটা সার্বিক ঋণ। আমার এলাকার মানুষ একেবারে প্রান্তিক মানুষ খালেদ ভাই, হয়তো সারা বছর ও চিকিৎসার জন্য বা আগামী বছরের জমিটা নিবে সেই জন্য 50,000 টাকা জমাইছিল, ময়লা পুরানো নোট খালেদ ভাই আমার হাতে এসে দিয়ে গেছে। আপনি যদি বলেন আবেগ, এই মানুষগুলাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার সম্মান, আমার মর্যাদা, আমাকে যতভাবে অপমান করা হয়েছিল তার জবাব আমার এলাকার মানুষ দিয়েছে। ওদের কাছে আমার ব্যক্তিগত ঋণ আছে, এই ঋণটা আমার শোধ করতে হবে। আমি আপনার আবেগটা বুঝতে পারি রুমিন, আপনাকে তো আসলে কয়েকটা ফ্রন্টে যুদ্ধ করতে হয়েছে, এটা একটা ডিফারেন্ট, মানে কখনো কখনো আপনার নিজের ছায়ার বিরুদ্ধে আপনার যুদ্ধ করতে হয়েছে। আপনি জানতেনও না যে কে আসলে আপনার লোক, কে আপনার লোক না, এখানে কে মানে কে বন্ধু কে শত্রু, কে বন্ধু কে শত্রু জানা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি এলাকার উন্নয়নের কথা বলতেছেন, একটা এমপির কাজ কি আসলে এলাকার উন্নয়ন করা? মানে আমি হ্যাঁ, তাহলে আপনি ওই পথেই কেন, মানে মানে আমাদের পলিটিক্যাল পুরো স্ট্রাকচারটা রিফর্ম না হওয়া পর্যন্ত আমি একা একটা সিস্টেমে বাইরে যেতে পারবো না। ধরুন ওরা তো স্বপ্ন দেখেছে যে আমি ওদের জন্য এই রাস্তাটা করব, এটা আমার কাজ হোক আর না হোক, প্রচলিত রাজনীতিতে এটাই এমপির কাজ হিসেবে ধরা হয়েছে। ল মেকিং, পলিসি মেকিং, এখানে আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিব, দিয়ে হয়তো আমাকে ডাবল দৌড়াতে হবে, দ্বিগুণ হয়তো দূরত্ব অতিক্রম করতে হবে, কিন্তু আমি দুটোই করব, কারণ ওটা আমার রিয়েল কাজ। আমার পলিসি মেকিং অ্যান্ড ল মেকিং এ অবদান রাখা, সেটা যেমন আমি করব, একই সঙ্গে আমার এলাকার মানুষ, এরা আমার রক্তের সম্পর্কের চেয়েও অনেক আপন, এদের জন্য আমার করতে হবে। আমার এলাকায় এত প্রান্তিক মানুষ আছে খালেদ ভাই, আমাদের দুটো ইউনিয়ন, বিশেষ করে পাকশিমুল আর ওরাইলের গ্রামগুলো, জয়দরকান্দি, তেলিকান্দি, ফতেপুর, পরমান্দপুর, ওই দিক দিয়ে রানীদিয়া, রাজাপুর, কাকরিয়া, ধোবাজাইল, ধামাউর, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এই মানুষগুলো হাঁটতে মানে ওদের রাস্তা নাই কোনো, ওরা মোটরসাইকেলে চলে। আপনার কাছে কি মনে হয়, ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা জেলা, যেই জেলাটাকে আমরা সাধারণত বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় একটা 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 সম্পদশালী জেলা হিসেবে আমরা জানি, এই জেলাটার মধ্যে মানে এইটা এত পিছিয়ে থাকার কারণ কি? মানে এটা কি যোগাযোগের নাকি? ভুল এমপি, আমি একদম খোলামেলা বলি। বাংলাদেশের জন্মের পর 73 সালে আমার বাবা নির্বাচন করেন, জেতেন বেসরকারিভাবে, জয়ী হওয়ার পরে তাকে পরাজিত করা হয়। তারপরে এটা উকিল আব্দুল সাত্তারের হাতে এই কনস্টিটিউয়েন্সিটা চলে যায়, এবং উনি সরকারে ছিলেন 3 দফা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় ছিলেন, বেগম খালেদা জিয়ার সময় ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, কোনো কাজ উনি করেন নাই। আমি একদম মানে খোলামেলায় বলি, দুঃখ লাগে বলতে, করেন নাই। তারপরে চলে গেল জোটের হাতে, ফজলুল হক আমিনী সাহেবের হাতে, করেন নাই। তারপরে গেল জিয়াউল হক মৃধা, সেটাও জোট। মানে আওয়ামী লীগ এবং বিএনপির নিজস্ব প্রতীকের প্রার্থী ছিল একমাত্র উকিল আব্দুল সাত্তার। উনি শেষ বয়সে গিয়ে আওয়ামী লীগের যোগ দিয়ে আরো মারাই গেলেন। তো এই হলো আমার এলাকার মানুষের ভাগ্যের অবস্থা। কিন্তু সরকারের বা রাষ্ট্র মানে সার্বিক যে উন্নয়নের যে জাল, সেটার মধ্যেও এই জায়গায় কখনো পড়ে না, আসে নাই। কারণ 15-17 বছর তো ধরেন আওয়ামী লীগ ছিল, এবং আমরা সবসময় মনে করতো যে এরা তো আমাদেরকে ভোট দেয় না, এটা তো বিএনপি অধ্যুষিত এলাকা, এদেরকে এত উন্নয়নের কি আছে। আমি তো খুলনা গেছি কয়েকবার, বরিশাল গেছি, আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে। আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। রাজশাহী আল্লাহ দেখার মতো খালেদ ভাই। আর সেখানে যখন আমি আমার এই গরিব এলাকাটাতে আসি, আমার এত কষ্ট লাগে মানুষগুলোর জন্য। কিন্তু মানে এই এলাকাটা কিন্তু অনেক উন্নত হওয়ার কথা, থাকার কথা, কারণ
মানে কুমিল্লা বোর্ড হিসাবে মানে অনেক কিছুর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই যে আমরা শুনতে পাচ্ছি মানে কোনো একটা পাখি এসে আমাদের বলে যাচ্ছে যে আপনাকে ডেপুটি স্পিকার করা হবে, আপনাকে কোনো একটা মন্ত্রী হওয়ার অফার দেওয়া হইতে পারে, বিএনপি নানাভাবে চায়, যেটা আপনি আসলে একটু বলতেছিলেন যে ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক। এগুলি কি আপনি পাইতে শুরু করছেন, বিবেচনা করতে শুরু করছেন, এগুলি আপনি কিভাবে ভাবতেছেন? আমি কিছুই পাই নাই। আচ্ছা, ইলেকশনের আগে পেয়েছি, ইলেকশনের পরে আর আমি ইলেকশনের পরে। আচ্ছা, যদি আমি এরকম বলি যে আপনি যেহেতু স্বতন্ত্র, আপনার জন্য কিন্তু জামায়াত এনসিপি জোটের জায়গাও উন্মুক্ত। তো যেহেতু এইবার এসে এটা আবার খুব বেশি শুনতেছে যে এটা আদর্শের জোট না, এটা হচ্ছে একটা নির্বাচনের জোট, একটা মোর্চা, সেই ক্ষেত্রে কি আপনি ওইটা বিবেচনা করবেন যে মানে জামাতে ইসলামী এনসিপি জোট, সেইটাও আপনি বিবেচনা করতে রাজি না? আপনার রাজনীতিটা যদি বলি যে আপনার রাজনীতিটা কি ধরনের রাজনীতি হবে, মানে আপনি কি সবকিছু মানে আপনি কি বিএনপি রাজনীতিটা করবেন, যেটা হচ্ছে আপনি দীর্ঘদিন টেলিভিশন আপনি বলতে চেয়েছেন যে আপনি বিএনপি রাজনীতির স্কুলের একজন মানে আমি বলবো যে একজন সাংঘাতিক রকমের সুন্দর করে বলা আলোচকও বটে, জাতীয়তাবাদ থেকে শুরু করে মানে সব মানুষের সব দলের জন্য একটা বহু দল বহু মতের যে একটা ধারণার রাজনীতি বিএনপি, যেটা রাষ্ট্রপতি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা করেছেন, সেই রকম আপনার রাজনীতিটা কি হবে আসলে? আপনি কি আওয়ামী লীগের রাজনীতি করবেন, বিএনপি রাজনীতি করবেন, সমাজতন্ত্রের রাজনীতি করবেন, নাকি জামাত ইসলামের রাজনীতি বা ধর্মের রাজনীতি করবেন? মানে এটাকে আপনি ঠিক করছেন, সেইটা কিরকম, সেটাকে আপনি ভাবছেন? হ্যাঁ, ভেবেছি। আচ্ছা, জাতীয়তাবাদ তো ডেফিনেটলি, এটা তো আমার পরিচয়, এবং আমার কাছে সবার আগে বাংলাদেশ, কিন্তু সবার জন্য বাংলাদেশটা খুব জরুরি। আমাদের এখন সবার জন্য একটা বাংলাদেশ করতে হবে। আমরা গত 17 বছর প্রচুর বিদ্বেষ এবং বিভেদের রাজনীতি দেখেছি। ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অন দ্য বেসিস অফ মুক্তিযুদ্ধের চেতনা, ডিভাইড অন দ্য বেসিস অফ কোন এলাকা। এত ডিভাইডেশন আর বাংলাদেশ নিতে পারবে না। ছোট দেশ, ঘনবসতি, সবার জন্য বাংলাদেশ খুব জরুরি। এক, দুই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্স ডিফিকাল্ট বলেই মানুষ কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সের যে আইডেন্টিটি পলিটিক্সটা বেশি পছন্দ করে, বেশি চলে, বিশেষ করে আমাদের মতন দেশে, সাবকন্টিনেন্টে। হ্যাঁ, ধর্মের কার্ড বেশি চলে, জাতীয়তাবাদের কার্ড বেশি চলে, কিন্তু আমার মনে হয় যে ওয়েলফেয়ার পলিটিক্সটা নিয়ে কথা বলার খুব জরুরি সময় এটা। এবং আমি ওয়েলফেয়ার পলিটিক্সটা আমি আমার ছোট্ট কনস্টিটুয়েন্সি দিয়ে শুরু করব, এবং আমি এই কঠিন পলিটিক্সটাকেই আমি নার্চার করব, নারিশ করব, এবং এটাকেই আমি স্টাবলিশ করার চেষ্টা করব। ওকে, আপনার কাছে কি মনে হয় যে আপনি এইটা করতে গেলে আপনার বড় চ্যালেঞ্জ কোন দিক থেকে আসতে পারে? যেমন আমরা কিন্তু যদি সাদামাটা ভাষায় বলি যে এই 15 মাসে আপনি কিন্তু অনেকভাবে আক্রান্ত হয়েছেন, সামাজিক মাধ্যমে আক্রান্ত হয়েছেন, সামনাসামনি আক্রান্ত হয়েছেন, আপনার আচরণের জন্য, আপনার বকাঝকার জন্য, আপনি অনেক গালাগালি দেওয়ার জন্য আপনি আক্রান্ত হয়েছেন, কিন্তু বেসিক্যালি আপনাকে কিন্তু আক্রমণ করা হয়েছে। আপনি আক্রমণ থেকে মুক্ত ছিলেন না। সেই আক্রমণের শিকারটা আপনি আসলে কয়েকটা জিনিসের কারণে এটা হয়েছেন। এটা কিন্তু একদম যে কারণ আপনি নারী, কারণ আপনি হচ্ছেন অনেক বেশি স্বাধীনচেতা, কারণ হচ্ছে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বলেন, কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠী। এইটা আপনি এখন কেমনি অতিক্রম করবেন? বাংলাদেশের মানুষ তো মনে হয় আপনার বিপরীত স্কুলটাই চায়, নাকি সোশ্যাল মিডিয়া দেখলে এরকম মনে হয়? এটা মনে হয়, এটা আমি আরেকটা জায়গায় আমার আলোচনা করেছি আমি, যে আমরা না নয়েজি পিপল দেখি চারপাশে, কিন্তু ওরা কিন্তু সংখ্যায় কম। হ্যাঁ, মেজরিটি কিন্তু আপনি দেখবেন, এই যে আমি বললাম সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, এটাই কিন্তু মেজরিটি মানুষ পছন্দ করে, কিন্তু বলে না। সুযোগ দেন, ব্যালটে কিন্তু বলে দিচ্ছে, ব্যালটে কিন্তু তারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। সো মানুষ যারা ফেসবুকে অনেক হইচই করে, তাদেরকে দেখি বলে আমরা মনে করি তারাই বোধহয় ডমিনেন্ট ফোর্স, তারাই বোধহয় মেজরিটি। বাট নো, মেজরিটি পিপল হচ্ছে সাইলেন্ট। তারা সুযোগ পেলে তাদের মতামতটা চুপে চাপে ভোটে দিয়ে দিবে, কিন্তু অত শোরগোল তারা ফেসবুকে করবে না। আচ্ছা ফারহানা, আমি জানি না আপনি কতটুকু বলতে পারবেন, আপনি যে ধর্ম, মাথায় কাপড় দেওয়া,
আলাদা একটা চেহারা, এটাকে আপনি ভোটের মাঠে কেমনে ডিল করলেন? এবং যেখানে এখানে একজন খুবই বয়স্ক ক্লেরিক ছিলেন এখানে, যিনি খুব জনপ্রিয় ওয়াজ করার জন্য, তিনি জনপ্রিয়, তার ব্যয় জনপ্রিয়, মানে ওনারা অনেক পারিবারিকভাবেই অনেক জনপ্রিয়, এটাকে আপনি কিভাবে ডিল করলেন? মানুষ আপনাকে জিজ্ঞেস করে নাই যে মা তুমি ভোট চাইতে আসছো কিন্তু তুমি তো আমাদের মতো না, না এরকম বলে নাই? একদম না, শিওর বলে নাই? একদম না খালেদ ভাই। এটা কেমনে সম্ভব? মানে ওইখানে তো আমরা শুনছি যে তারা না 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 একদম না খালেদ মানে ভাই, আমাদের একদম বয়স্ক মা খালারাও বলে নাই, কেউ বলে নাই খালেদ ভাই। আমরা না আসলে ফেসবুকের ওয়ার্ল্ডে থাকতে থাকতে আমরা মনে করি ওইটা রিয়েল। না না খালেদ ভাই, বট আইডির রাজত্ব ফেসবুকে। আমাদের গ্রামের যে সাধারণ মানুষ, গরিব মানুষ যারা, খেটে খাওয়া মানুষ যারা, ওরা অনেক উদার মনের, অনেক স্বচ্ছ এবং অনেক স্পষ্ট ওদের চিন্তা। ওরা কিন্তু আমাদের মতো এত কনফিউজড না। আমার যে গ্রামের ভাই খুবই মুসল্লি, যার সাদা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, উনি আপনাকে কি করে মানে মানে উনি আপনাকে, আপনি উনাকে কি করে ডিল করলেন, বা উনি আপনাকে কি বললো ইলেকশনের সময়? ভালো, একদম খুবই স্বাভাবিকভাবে আমি ওনাকে বলেছি যে ভাই এবার ভোটটা আমাকে দিয়েন, একটু চেষ্টা করি 5 বছর, না পারলে আর আসবো না আপনাদের কাছে। দিয়েছে তার প্রমাণ তো। হ্যাঁ, 17,000 ভোট পেয়েছেন আপনি? না, 1,17,18,000 1,18,000 ভোট পেয়েছেন আপনি। 46,000 মানে কত, 24,000 ভোটের ব্যবধানে জিতেছেন? 38,000 ভোটের ব্যবধানে জিতেছেন। আমার 1,18,000 আপনি ভোট পেয়েছেন, কিন্তু এটা একটা, কিন্তু আপনি কিন্তু একটা মানে কি বলে যে একটা গবেষণার, কারণ বাংলাদেশে যখন আমরা শুনতেছিলাম যে বাংলাদেশ ধীরে ধীরে আসলে অনেক বেশি মৌলবাদের নিগড়ে, অনেক বেশি ওইটার মধ্যে, তো আপনি একটা প্রত্যন্ত অঞ্চলে, যেটা বর্ণনা আপনি নিজে দিচ্ছেন, সেখানে আপনি এটা ফিল করতেছেন যে এইটা মানে আমার মতে যে কোনো একজন ক্লেরিক, যে যখন পাকিস্তান আমলে ফাতেমা জিন্নাহ ভোটে দাঁড়াইছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পদে, আর ওইদিকে দাঁড়াইছিলেন হচ্ছে আইয়ুব খান, তো ওই ক্লেরিক বলছিলেন যে আইয়ুব খানের পুরুষ হওয়া ছাড়া আর কোনো গুণ নাই, আর ফাতেমা জিন্নাহর মেয়ে হওয়া ছাড়া আর কোনো দোষ নাই। আপনি এই দোষ কেমনে কাটাইলেন? মানে একটা মজার ঘটনা বলি। আমি তো টিপ দেই সবসময়, তো এলাকাতেও দেই। তো আমার সাথে একটা ছোট্ট ছেলে থাকে, ও এসে একদিন সকালবেলা আমার পা চেপে ধরছে, আম্মা পা ছাড়বো না। বলছি কি হয়েছে বল, কি কিছু করছিস তুই? না কিছু করি নাই। তো বল না, তুই কি বল না। আম্মা টিপটা দিয়ে বাইরে না। তারপরে আমি বলছি বাবা আমি এইটাই বাবা, আমাকে এইভাবেই নিতে দে, মানুষ যদি আমাকে নেয় এইভাবেই নিবে। আমার কাজের মধ্যে দিয়ে আমি টিপ দিলাম না, এইটা যেন মানুষের মানে প্রথমে মাথায় না আসে। আমার কাজটা করতে দে, তুই দেখ মানুষ দিবে। সে তো আর আমার পাছায় না, আম্মা আপনি হাইরা যাবেন, আম্মা আপনি দিয়েন না, আম্মা আপনি দিয়েন না। কি হলো? মানুষ তো তাকালো না, মানুষ তার ভালোটা কোথায় বিশ্বাস করতে পারে সেটা সে ঠিকই বুঝলো। আপনার কি মনে হয় যে আমাদের মেয়েরা কি আপনার ফাইটটা তো সবার পক্ষে করা সম্ভব না, কিন্তু আমাদের আসলে এরকম একটা পৃথিবী করতে হবে, এরকম একটা দেশ করতে হবে যে আমাদের মেয়েদের এত কঠিন ফাইট না করতে। আপনি কি এটার ব্যাপারে আশাবাদী? এটা আমার প্রায় শেষ। আমি এখনো খুব আশাবাদী না। কেন আশাবাদী না আপনাকে বলে শেষ করি। জামাতে ইসলাম 0% মেয়েকে নমিনেশন দিয়েছে। জামাতে ইসলাম এটা পরিষ্কার বলেছে তারা নেতৃত্ব পর্যায়ে নারী দেখতে চায় না, এটা তাদের দলের পলিসি না। যেই মেয়েরা এটা মেনে নিয়ে জামাত করেছে তাদের ব্যাপারে আমার পূর্ণ শ্রদ্ধা আছে, কারণ অন্তত এখানে এই ট্রান্সপারেন্সিটা আছে। যারা যাচ্ছে তারাও জানে যে তারা আমির হবেন না, সেই অ্যাসপিরেশন, আশা, আকাঙ্ক্ষা কোনোটাই তাদের মধ্যে নাই। কিন্তু আপনি যখন একটা লিবারাল পলিটিক্সের কথা বলবেন, আপনি যখন মুখে বলবেন নারী পুরুষ সমান, কিন্তু নমিনেশন দেওয়ার সময় পিতৃকোটা বা স্বামী কোটায় 3% দিয়ে থামবেন, সেটা তো একটা মানে সাদা চোখের মুনাফেকি। এই মুনাফেকি জানলে তো আমার মতো মেয়ে যেতাম না। এই মুনাফেকিটা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। আচ্ছা, এই প্রশ্নের একটা লেজও করি আর কি, সেইটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষেত্রে তো আমাদের এই ব্যাপারটা অনেক বড় আশা ছিল যে আমাদের মেয়েদেরকে আমরা মানে এই এত ফাইট এত কিছু আর করতে হবে না। তারা দুই একটা ভালো কাজও করছে, ফুটবল খেলার আয়োজনটা তারা নির্বিঘ্ন হইতে দিছে, কিন্তু এমন অনেক কিছু করছে বা অ্যালাউ করছে যেটা আসলে চিন্তাও করা যায় না। মানে এইটা উনি কেমনে অ্যালাউ করলেন, ডক্টর ইউনূস বা তার সরকার এটা কেমনে অ্যালাউ করলো, কিসের জন্য? মানে দেখেন, আপনি
বিএনপির বা জামায়াতের তো পরে গিয়া ভোট চাওয়ার ব্যাপার আছে, ওদের এটা কোন দিকে হাওয়া এটা বোঝার দরকার আছে। ওদের কি হয়েছিল, উপদেষ্টা তো আর ভোট দিতে যাবে না, ওদের কেন এত পপুলিস্ট হইতে হইলো? আমরা যত সহজে আজকে বলে ফেলছি ওরা ভোট চাইতে যাবে না, এটা কি শুরু থেকে তাদের মাথায় ছিল কি না এটা কিন্তু আমরা জানি না। আমরা জাস্ট অ্যাজিউম করছি যে আমরা মুখে অনেকবার বলছেন, আমরা মুখের কথা বিশ্বাস করব না, যাই বলুক। আচ্ছা, মুখে তো আরো অনেক কথাই বলছে। হ্যাঁ, তো ওনাদের ভেতরে কি আসলে আদতে কি ইচ্ছাটা ছিল আমরা জানি না, কারণ আমরা 10 বছর 5 বছর চিরজীবন এগুলো শুনেছি। দুই হচ্ছে গভর্নমেন্টের ভেতরে ফোর্স কাউন্টার ফোর্স হয়তো থাকে। আমি তো গভর্নমেন্টের জীবনে ছিলাম না, আমার সারা জীবনে বিরোধী দলের রাস্তা দিয়ে এইবারও তাই। আচ্ছা, তো এখন ফোর্স কাউন্টার ফোর্সে কোন ফোর্সটা ভেতরে গিয়ে জয়লাভ করেছে আমি জানি না। 3 হচ্ছে আমি তো এটা ভাবতেই পারি যে এরকম একটা আনঅফিশিয়াল একটা শক্তিকে মাঠে রাখতে চেয়েছিল সরকার, তাদের সুবিধা মতো যখন তখন মাঠে নামানোর যেভাবে ইচ্ছা ব্যবহার করে। বেঁচে ফারহানা, আমাদের আর কোনো প্রশ্ন নাই, কিন্তু আমি একটা মানে আপনাকে একটু 30 সেকেন্ড একটু বলতে বলি, সেইটা হচ্ছে যে আমাদের যেসব বাচ্চারা আপনাকে খুব অনুসরণ করেন, মানে এই তরুণ প্রজন্মের মধ্যে যারা আসলে যাদের বয়স 20-22-এর মধ্যে, যারা আপনার মধ্যে থেকে এক ধরনের শক্তির জায়গা থেকে, তাদের জন্য আপনি আসলে কি বলবেন? মানে কোনো মানে আপনি যদি বলেন আর কি 30-40 সেকেন্ড 50 সেকেন্ড আপনি যখনই বলেন যে মানে বাংলাদেশটা নিয়ে কি তারা খুব আশাবাদী আসলে হইতে পারবে, বাংলাদেশটাকে আসলে খুব একটা সুন্দর দেশ হিসেবে থাকবে, নাকি তাদের আসলে তাদের জন্য আপনি কি বলবেন? আমি এটুকুই বলবো, যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে তার প্রথম স্টেপটা তাকেই নিতে হবে, আর কেউ তার জন্য হয়ে পরিবর্তন করে দিবে এটার জন্য যেন সে অপেক্ষা না করে। তাকে তার নিজের উপর বিশ্বাস থাকতে হবে, সততা থাকতে হবে, নিজের কাছে নিজের পরিষ্কার থাকতে হবে আমি কি চাই, এবং এইটুকু অ্যাচিভ করবার জন্য আসলে আমি কতটুকু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, এই বিষয়গুলো পরিষ্কার থাকতে হবে। আর সততার আসলে এটার আর কোনো অল্টারনেটিভ নাই। নিজের কাছে এবং অপরের কাছে আপনি সৎ থাকেন এবং নিজের যোগ্যতার উপরে আস্থা রাখেন। প্লিজ অন্য কোনো শর্টকাটে যাবেন না, কারণ শর্টকাটে হয়তো আপাত একটা কিছু হচ্ছে, এটা কখনোই আপনাকে একটা সিমেন্টেড দেবে না, প্ল্যাটফর্ম দেবে না। আপনাকে যদি একটা স্থায়ী প্ল্যাটফর্ম করতে হয় আপনি লম্বা পথটা নেন, কিন্তু পরিশ্রমের পথটা নেন, শর্টকাটে কখনো যাবেন না। বেঁচে ফারহানা, আমরা শেষ করে দিছি, কিন্তু আমি এতক্ষণ যেহেতু আপনার সাথে কথা বলতেছিলাম সেজন্য আমি এদেরকে ছাড়া আর দেখি নাই, আমাদের মানে মন্তব্যগুলি একটু দেখি না আমরা, একটু আপনি যদি একটু অনুমতি দেন তাহলে একটু মন্তব্যগুলি একটু দেখি। একটা মন্তব্য অনেকবার দেখতে পাচ্ছি, খালেদ ভাই তারেক রহমানকে প্রশ্ন করতে আপনি যেরকম নতুজানো হয়েছিলেন, তারপর আপনার সাংবাদিকতার নৈতিকতা কতটুকু থাকে তা জানাবেন। সাংবাদিকতা নৈতিকতা থাকে কারণ আমি নতুজানো হই নাই, মানে আপনার কাছে মনে হয়েছে যে সেটা তো আপনি বলতেই পারেন। আরেকটা হচ্ছে যে এরকম কথাই বারবার বলতেছেন, আপনি বিএনপির দেখা থেকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব আপনি অনেকটা দিয়েছেন। এইটা আপনি একটু কথা বলতে পারেন যে সেটা হচ্ছে সরকারের, উনি একটা কথা বলেছেন, আমি আসলে এটার সাথে মিলিয়ে একটা কথা বলতে চাই যে উনি বলতেছেন, সবুজ হোসেন খালেদ ভাই, আমি একটা পরিকল্পনা করেছি, সেটা হচ্ছে সরকারের তো অনেক ঋণ, তাই 20-25 জন একটা টিম করে কিছু টাকা উঠাতে চায়, যা ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডে সেই টাকা বড় ভূমিকা রাখবে। এই ফ্যামিলি কার্ড সম্পর্কে আপনি কি মনে করেন? আরেকটা প্রশ্ন হচ্ছে, রুমিন ফারহানার কি মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটাও আমি আসলে আগে এই কথা আপনি বলেছেন কি, মানে আমি আপনার কাছে এটা জানতে চাইবো যে ফ্যামিলি কার্ড বা সোশ্যাল সেফটি নেট হিসাবে বিএনপি একটা কিছু তো উদ্যোগ নিয়েছে, কেউ বলছে, মানে আজকে কোথা জানি দেখলাম যে ঈদের আগেও কিছু ফ্যামিলি কার্ডের ব্যাপারে, এইটা আপনার কাছে একটা প্রজেক্ট হিসাবে বা হিসেবে কতটা? নিঃসন্দেহে ভালো উদ্যোগ, কিন্তু কয়েকটা প্রশ্ন থেকে যায়। এক হচ্ছে আমাদের অলরেডি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ব্যবস্থা চালু আছে। এখন এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি ওটাও চলবে কিনা, নাকি ফ্যামিলি কার্ড হলে ওটা আর পাবে না? আচ্ছা, 1 2 হলো ফ্যামিলি থাকলেই ফ্যামিলি কার্ড পাবে, এটা একমাত্র ক্রাইটেরিয়া। তাহলে যেই ভদ্রমহিলা বিধবা, নিঃসন্তান, একা থাকেন, বয়স্ক, তিনি তার
কার্ডটা আসলে কিভাবে কোন ক্রাইটেরিয়াতে পাবেন এই বিষয়টা বড় স্পষ্টতা রয়েছে এবং একটা হিউজ প্রায় 1 লক্ষ কোটি টাকা কতগুলো কার্ড দিলে যেন আজকে সিপিডি গতকালকে বলছিল আমি শুনছিলাম মানে হিউজ একটা বার্ডেন আসতেছে সরকারের উপরে আমাদের এই অর্থনীতির অবস্থার মধ্যে এটা আমরা নিতে পারবো কিনা এবং যেহেতু ফ্যামিলি কার্ডের সঙ্গে অর্থনীতি সরাসরি যুক্ত আজকেই আমি খবরে দেখছিলাম প্রতিটা নিত্য পণ্যের দাম বেশ অনেকখানি বেড়ে গেছে রমজানের প্রথম দিনে আমি জানি সরকার মাত্র গতকাল বা পরশু গভর্নমেন্ট ফর্ম হয়েছে এত তাড়াতাড়ি বাজার নিয়ন্ত্রণ কোনোভাবেই সম্ভব না হ্যাঁ আসার পরপরই রোজা কিন্তু আমার মনে হয় যে এখন আমার মনে হয় ওই দিকে সরকারের পুরো ফোকাসটা দেওয়া উচিত মানুষের কিন্তু আসলেই হাতে মানে অর্থ নাই মানুষ বাজারে যাচ্ছে এবং আমি আজকে বলতে শুনলাম একজনকে যে আমি একটা লেবু কিনে এসেছি সো মানুষ কিন্তু ভালো নাই স্বস্তিতে নাই কিন্তু আমি একটা রেগুলার জিনিস আসলে একটু বুঝতে চাই যে একজন প্রশ্ন করতেছেন যে আমাকে প্রশ্ন করতেছেন যে আপনারা দুজন স্পষ্টবাদী কিন্তু সরকার সমালোচনা করবেন সরকারের সমালোচনা তো মানে আমি ক্ষমতাকে প্রশ্নই করতে চাই ক্ষমতাকে নানা ধরনের ভাবে আমি এটা হয়তো করবো রুমিন তো আরো বেশি করে নিশ্চয়ই করবেন কিন্তু আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হিসেবে বলি রমজান মাসে যেভাবে আমাদের ডেইলি ইনটেক আমরা বাড়াই সেই ক্ষেত্রে প্রডিউস তো আর ওরকম বাড়ে না বাজারে যদি এরকম চাহিদার চাপ থাকে তাহলে তো আপনার লেবু একটাই কেনার কথা তাই না মানে এটা আসলে কি মানে এটার সমাধান কি এটার সমাধান কি অ্যাবসলিউটলি ডিমান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার তো ইকোনমিক্সে আসবেই কিন্তু সেই সাথে আমাদের ঘাটে 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 যেভাবে একটা চাঁদার প্রচলন আছে হ্যাঁ আপনি যদি ওটা বন্ধ করতে পারেন এখানে আবার স্বরাষ্ট্রের দায়িত্ব চলে আসতেছে ওটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন খালেদ ভাই তাহলে হয়তো লেবুর দাম 2 টাকা বাড়তো 20 টাকা না এখন ওই রমজানকে মাথায় রেখে ঈদ সামনে সবার আবার ওই চাঁদাও দ্বিগুণ দিতে হয় বুঝছেন তো সব কিছুর অ্যাকুমুলেট করে সেটা গিয়ে দাঁড়ায় ভোক্তার কাঁধে সো কোনোটাই বিচ্ছিন্ন না আরেকটা কথা খুব প্রচলিত এটা আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করছেন দর্শকের প্রশ্ন নিয়ে বলতেছি মুগ্ধ বিশ্বাস অনেকে একটা কথা বলতেছেন যে আগের সরকারের কেউ কেউ এমন কাজ করেছে যে তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে কি বলেন প্রপার ইনভেস্টিগেশন যদি হয় যদি সত্যিকারই সেরকম কোনো অনৈতিক দুর্নীতি বা অন্য কোনো স্খলনের প্রমাণ পাওয়া যায় কেন নয় বিচারের ঊর্ধ্বে তো আসলে কেউ বিচারের ঊর্ধ্বে না আপনি ধরেন একটা ফর এক্সাম্পল এই গত 17 মাসে মব কয়টা হয়েছে বলেন তো আমি তো আসলে হিসাব রাখতে রাখতে আমি আর হিসাব রাখতে পারি নাই হ্যাঁ মাজার ভাঙা গুনতে গুনতে আমি আর এক পর্যায়ে আই ওয়াজ লস্ট অ্যাবসলিউটলি হ্যাঁ আর 360 দিনে 365টা এটা মুখস্থ আমার বলছিলাম বলে মনে আছে কিন্তু 360 দিন তো না 365 দিন তো না এটা তো আরো 6 মাস লিঙ্গার করছে আমার কয়টা মাজার ভাঙা হয়েছে আমি জানি না এগুলার কি বিচার হবে না হওয়া উচিত না খালেদ ভাই মাজার ভাঙা হয়েছে মানে কার জানি সম্মান ঠিক রাখার জন্য আপনি কবর থেকে লোকটাকে নামায়ে আপনি তাকে পুরাই দিচ্ছেন এবং সেটা আপনি ফেসবুক লাইভ করছেন সেইটার মধ্যে থেকে আপনি আসলে ভিডিও করে বাজারে ছাড়ছেন কার জানি আপনি সম্মান রক্ষা করছেন কার কোন মানে কি বলে কোন স্পিরিট রক্ষার জন্য আপনি গিয়ে 2টা বিল্ডিং এ আগুন লাগাই দিচ্ছেন সেটা 2টা পত্রিকা যে আপনি এটা হচ্ছে আপনার জুলাই স্পিরিট আপনি মানে এইগুলি তো আসলে আমি জানি না মানে এগুলি যারা করছে যারা উস্কাইছে এবং তবে আমি মনে করি এই আপনার মত তো আমি জানতে চাওয়ার আগে আমি একটু মনে করি যে আমি কিন্তু সবসময় মনে করি যে আমার রাইট প্রোটেক্ট করাটা অত একটা বড় ব্যাপার না এটা যে কোনো প্রাণীর একটা ইনস্টিংক্ট আমি আমার রাইট প্রোটেক্ট করতে পারি আমি যতক্ষণ পর্যন্ত আমার বিরুদ্ধ মতের পক্ষে রাইট প্রোটেক্ট করার উদ্যোগ নিতেছি ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে একটু গণতান্ত্রিক এইটা কি বাংলাদেশে বাংলাদেশের মানুষ কি কখনো বুঝবে যে আমার প্রতিপক্ষের রাইট আমার প্রোটেক্ট করতে হয় তাহলে বাংলাদেশ এটা কি কোনোদিন মানুষ বুঝবে এটা না আমি এটাকে অন্যভাবে বলি আমাকে একজন প্রশ্ন করেছিল যে আপনি এখন আওয়ামী লীগের ব্যাপারে তো বেশ সফট এই আপনি একটু আগে বললেন সফট কেন আমি একটা কথা বলি আমার প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ারটা পড়ে যায় তখন তার প্রোটেকশন দেওয়ার নৈতিক দায়িত্ব আমার আমি আমার তলোয়ার দিয়ে তাকে আঘাত করতে পারি না ওটা বীরের কাজ না ওটা কাপুরুষের কাজ সুতরাং এখন আওয়ামী লীগের সমস্ত অধিকার রক্ষা যদি আমি করতে পারি আমরা করতে পারি এই সরকার করতে পারে সেখানেই ডিফারেন্সটা হবে আপনার সাথে আগের সরকারের
এবং এই যে মাইনরিটির প্রোটেকশন নিয়ে আমি একটু বলতেছিলাম যে দীপু দাসকে উনাকে পুরায় মাইরা ফেলা হইলো, উনাকে পুরায় মাইরা ফেলা সম্ভব হইলো উনাকে হচ্ছে মানে যেহেতু উনি মুসলমান না কোনো কিছু একটা বইলা ট্যাগ দিয়া। এইটা আপনার কি মনে হয় এটা আমরা বন্ধ হইতে দেখবো? আমরা যে যারা সংখ্যায় কম তাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো? আপনার কি মনে হয় আসলে? আমাদের খুব শক্ত একজন শাসক দরকার, এবং জিয়াউর রহমান সাহেবের মতন একজন শাসক দরকার আমাদের, যিনি ব্যক্তিগত হিসাব, লোভ, লালসা, ক্ষমতা এই সকল কিছুর ঊর্ধ্বে উঠে দেশটাকে ভালোবেসে দেশটাকে ট্র্যাকে আনার চেষ্টা করবেন, এইটুকুই আমি বলতে পারি। বারবার একটা কথা বলা হয় যে আমাদের আওয়ামী লীগের সময় মানে আগে সরকারের সময় আমরা নামাজ পড়তে পারি নাই, আমাদেরকে এই করা হয়েছে। আমার কাছে তো মানে দু একটা আমি কোনো কিছু নিয়ে তর্ক করতে চাই না, কিন্তু ঘটনা হইতেছে যে আমারে কোনো কিছু করতে দেওয়া হয় নাই, এই জন্য আমি তো আরো বেশি করে এই সময় এসে করতে দিব। এইটা কি আমাদের কোনো ক্যাম্পেইন করার কোনো কিছু বোঝানোর? আপনি তো এবার হাটে মাঠে ঘাটে ঘুরলেন, আপনার কাছে কি মনে হলো এটা কি মানুষ বোঝে? মানে বাংলাদেশের যে গ্রামগুলির কথা আপনি বললেন সেই গ্রামের মানুষেরা কি তাদের মানে অন্য ধর্মের ভাইদের বা অন্য বিশ্বাসের মানুষদের প্রোটেক্ট করে? আমি আমার এলাকায় দেখেছি একেবারে সাধারণ মানুষ কিন্তু স্বচ্ছ এবং পরিষ্কার এবং তারা সৎ। আমার এলাকায় সন্ধ্যা হলেই নিয়মিত ওয়াজ হবে, হ্যাঁ, তারপরে ৯টা 10টা থেকে রাত্র 3টা পর্যন্ত কীর্তন হবে, একেবারে আওয়াজ করে। আমার বাসা থেকে তো আমি বল্লাবাড়ির কীর্তন প্রতিদিন শুনি এবং আমার খুব ভালোও লাগে। রাত্র 2টা 3টা পর্যন্ত কীর্তন হবে। আর এই যে আপনার ওই অক্টোবর মাস থেকে শুরু হবে ফেব্রুয়ারি পর্যন্ত বাউলান মেলা। গত বছর মেলা বন্ধ করছিল, আমি গিয়ে পিটায়া মেলা আবার শুরু করেছি। সো মানে ওখানেও আমাকে চিৎকার করে মানে লাঠি হাতে যেতে হয়েছে, এন্ড আই ওয়েন্ট দেয়ার। ওকে, তো আমি মেলা আমার এখানে কোনোভাবেই বন্ধ হতে দেব না। মেলাও চলবে, ওয়াজও হবে, কীর্তনও হবে। হাফিজুল ইসলাম শাওন উনি বলতে মন্ত্রণালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত আর আমেরিকার নিয়ন্ত্রণে কথাটা, আমি যদি মানে এটা নিয়ে আপনার মন্তব্য আমার মন্তব্য আমি করি, যদি খলিলুর রহমান মানে ইন্ডিয়া বা আমেরিকার লোক হয়ে থাকেন, আমি এইটার জবাবদিহি দাবি করি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ইন্ট্রোডিউস করছেন ওনারে, এবং উনার ছেলে সেটা ওনার জানা উচিত ছিল, এবং ওনার এটা বোঝা উচিত ছিল হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা, তারপরে গিয়ে হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা যেটা দরকার। মানে আপনি কি মনে করেন আসলে এই যে এই প্রশ্নটা আমি ইচ্ছা করলে এড়াই যেতে পারতাম, কিন্তু এটা আসলে একটা প্রশ্ন, তাই না? মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে কেন, এবং এইটা যদি হয় তাহলে তো আমাদের কপালে দুঃখ আছে। আরেকটা হইল যে আপনি কোন রাজনৈতিক দল করবেন কিনা, অনেক প্রশ্ন আসছে সেটা। এটা যদি আপনি এটা বলেন যে আপনি একটা আলাদা রাজনৈতিক দল করার ইচ্ছা আপনার আছে কিনা? আপাতত নেই। এইটার কারণটা একটু বলবেন যে আপনি কেন রাজনৈতিক দল না করে একটু ইন্ডিভিজুয়াল জায়গা থেকে জিনিসটা আপনি চিন্তা করতেছেন? আপনার এলাকার আপনার কথা শুনেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনার চোখের সামনে আপনার গ্রাম, আপনার কনস্টিটিউশন এটা ভাসতেছে। এটা কারণটা কি, মানে মাত্র আসছেন সেখান থেকে ওদের কথা খুব জলজল করবে, মানে সারা দেশের প্রেক্ষিতে আপনি কিছু করতে চান না? এই মুহূর্তে না। কেন না, আমি আপনাকে বলি, 5ই আগস্টের পর আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম একটা নতুন ধারার রাজনীতি, তাই না? কি দেখলাম? চাঁদাবাজিতে গিয়ে সেটা শেষ হলো। 10 লাখ টাকা চাঁদাবাজি, না দিলে মব, তৌহিদি জনতা গিয়ে মেয়েরা মাথায় ওড়না দিল না এটা নিয়ে চেঁচামেচি, এটাতে তো দেখলাম আমরা, তাই না? আমি আপনাকে বলি, দেশে আজকের এই অবস্থার পেছনে আমাদের আত্মীয় স্বজনদের অনেক দায় আছে, এটা আমি সবসময় বলি। কিরকম? শিক্ষিত মধ্যবিত্ত বলতে যেটা বোঝায় কালচার্ড এডুকেটেড মিডল ক্লাস, তারা একটা বড় অংশ ব্রেইন ড্রেইন হয়ে দেশের বাইরে চলে গেছে। নাই, আমার পরিবারে আমি আর আমার আম্মার বয়স 90 আর আমি, সেই যে গত 60-70 বছর ধরে তারা বিদেশে পাড়ি জমানো শুরু করলেন শীতের পাখিরা, ওনারা কিন্তু আর দেশমুখী হলেন না, ওখানে ওনারা নিরাপদ জীবনযাপন করছেন। এখন বাংলাদেশে যারা রাজনীতিতে আসতে চাচ্ছে বিশেষ করে, তাদের ওই ভয়াবহ লোভের ক্ষুধা, ওই আগুন আমার পক্ষে মেটানো সম্ভব না। ওই দলের পরিণতি আরেকটা এরকমই হবে। ও সুতরাং আমি ভাই আমার এলাকার মানুষকে নিয়ে ওদের জন্য আমি কাজ করতে চাই, আমার অত বড় স্বপ্ন না।
আমার স্বপ্ন ছোট। পাঠকদের প্রশ্ন থেকে এইটা একটা প্রশ্ন, এটা আমার মনেও এই প্রশ্নটা ছিল যে শিক্ষা ব্যবস্থা বা পাঠ্যক্রম, পড়ার বই যেভাবে শেখানো হইতেছে, এইটা আপনি কিরকম দেখেন? মানে এটা তো একটা মেসিভ সংস্কার হওয়া দরকার, কিন্তু আমরা দেখতেছি যে এইটা সংস্কার হওয়ার সময় এটাকে একটা পলিটিক্যাল লেন্সে দেখা হচ্ছে, মানে 2026-এর লেন্সে না, এটা যুক্তির লেন্সে না, এটা পলিটিক্যাল লেন্সে। মানে যেই সরকারের যখন যেটা তখন মানে মনে হইতেছে আমার এটার সামনে আনা দরকার, আমার এটাকে গ্লোরিফাই করা দরকার, এটাই করেছে। আপনি কি মনে করেন এর থেকে মুক্তি পাবে বাংলাদেশ? মানে এই সরকারকে এটার দিকে মনোযোগ দিবে? মানে শিক্ষামন্ত্রী একজনকে করা হয়েছে, তার সম্পর্কে সবচেয়ে বড় কথা তিনি দৌড়ায় নকল ধরতো, কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থা করেই করেন। মানে শিক্ষা ব্যবস্থা আপনি যেটা শিখলেন, কি শিখতেছে? পাঠ্যক্রমের অবস্থা বা আমরা যেগুলি পাঠ করতেছি তো ভয়াবহ অবস্থা। এইটা আমাদের এই সরকারকে ফেসবুক দিকে তাকিয়ে দেশ চালালে চলবে না। ওকে, হ্যাঁ, পপুলিস্ট অ্যাপ্রোচের দিকে গেলে হবে না। আমার মনে হয় দেশে এখনো শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা কাজ করেন, অভিজ্ঞ এক্সপার্ট আছেন, ওনাদের সঙ্গে বসে পুরো কারিকুলামটা রিভিউ করা দরকার। পুরো শিক্ষা, যেমন আমি, আমার যেহেতু বাসায় কোনো শিক্ষার্থী নাই, আমি বলতে পারবো না, কিন্তু আমার কর্মীরা অনেক সময় বলে যে আপা কিছু তো পড়ে না, ও সারাটা দিন ঘুমায়, কালকে নাকি পরীক্ষা, একটু মোবাইলে কি দেখে, পরদিন গিয়ে পরীক্ষা দেয়, মোবাইল ছাড়া নাকি আজকাল বাচ্চারা পড়াশোনা হয় না। সো এইভাবে তো আসলে আপনি বিশ্বমান তো দূরের কথা, আপনি তো জাতীয় মানই শুদ্ধভাবে বাংলা, ইংরেজি বাদ দিলাম, ইংরেজি হয় না, শুদ্ধভাবে বাংলায় 4টা লাইন একটা বিএ পাস করা ছেলে লিখতে পারে না। আমি লিখতে দিয়ে ধাক্কা খেয়ে আপনাকে বলতেছি না, আমি তো সাংবাদিকতা লোক হিসাবে আমার তো দেখছি যতদিন এটা লেখার ছিল, 3টা শুদ্ধ বাংলা বাক্য পরপর লিখতে পারে এরকম লোকের সঙ্গে, তাই না? কোথায় দাড়ি দেয়, কোথায় কমা দেয়, আমি কিছু বুঝি না, অর্থ দাঁড়ায় না। তো আমার মনে হয় পুরো ব্যবস্থাটা আবার আমাদের ঠান্ডাভাবে ঢেলে সাজিয়ে শুরু করতে হবে। যে ডিম ভাজি, এগুলো নিশ্চয়ই জরুরি, ডিম ভাজি জানতে হবে আপনাকে, জীবনে চলতে হলে খাওয়া দাওয়া করতে হবে, কিন্তু ওইটা যেন আপনার শিক্ষা ব্যবস্থার ফোকাস না হয়। না, আমি আপনাকে আসলে আরো অনেকক্ষণ আগে শেষ কথা বলে তারপর দর্শকদের এটা আমি আসলে ভালো দেখতে পাচ্ছিলাম না, পরে দেখার পরে তারপর অনেকগুলি প্রসঙ্গ আপনার কাছে, কিন্তু বাংলাদেশের দর্শকদের অনেক বিষয় নিয়ে আসা আছে। আপনি সারা দেশের একটা দল করবেন কিনা, আপনি বিএনপিতে আবার যোগ দিবেন কিনা, আপনার আসলে পলিটিক্যাল ভবিষ্যৎ, আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কি মনে করেন, আপনি ধর্ম ব্যবস্থা নিয়ে আপনি কি মনে করেন। আমার শেষ প্রশ্ন, দর্শকদের এই প্রশ্ন থেকে এটা করা, মানে দর্শকদের প্রশ্ন থেকে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন আসলে মানুষে যেটাকে আমরা হারমোনি বা একটা এটাকে কি বলবো, পারস্পরিক সৌহার্দ্যবোধ আনতে হলে আসলে কি করতে হবে? মানে আমি আর আপনি তো অবশ্যই ডিফারেন্ট, মানে আমি রংপুরের, আপনি ব্রাহ্মণবাড়িয়ার, আপনি মেয়ে, আমি ছেলে, ওরকমভাবে নানাভাবেই তো আমাদের পার্থক্য করা যায়। আপনি একটা ধর্ম বিশ্বাস করতে পারেন, আমি আর একটা ধর্ম বিশ্বাস করতে পারি। এটার মধ্যে আসলে এই সৌহার্দ্যটা কেমনে হবে? মানে আমরা এতজন মানুষ মানে মিলবো কি শর্তে? আমাদের প্রথম শর্ত হচ্ছে আমরা প্রত্যেকে বাংলাদেশি, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কিছু দায়িত্ব আছে, আবার কিছু অধিকারও আছে। আপনি আপনার অধিকার তখন পুরোপুরি বুঝে পাবেন যখন আপনি আপনার দায়িত্বটা করবেন। মানে এখানে আমি এভাবে বোঝাতে চাইছি যে প্রতিটি নাগরিক যদি তার অধিকার সম্পর্কে সচেতন হওয়ার সাথে সাথে তার দায়িত্ব সম্পর্কেও সচেতন হয়, তাহলে আমার মনে হয় আগামীর বাংলাদেশ করাটা আমাদের জন্য আরেকটু সহজতর হবে।